গল্প পাঠে মনীষা চ্যানেলে বন্ধুরা আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস তিথি। আজকে তৃতীয় পর্ব। থলি থেকে বেড়াল বেরুলো আরও 2 মাস বাদে। সোমনাথ এসে এক ঝোড়ো বাদলা বাতাসের দিনে ওপরের ডাইনিং হলে বসল। পরনে একটু ভারী জামা কাপড়। বাইরে ঋতু বদলাচ্ছে। এই বাদলা বাতাস শীতের আগমনী গাইছে। এবার হয়তো শীতটাও পড়বে জেঁকে। বেলা 11টা। এ সময়টায় রান্না, খাওয়া, স্নান ইত্যাদির একটা ব্যস্ত সময়। শুধু মিলি দত্তের তেমন কোনো কাজ নেই। বিষণ্ণ মুখে মিলি একটা সাদা সোয়েটার বুনে তুলছে। খুবই সাদামাটা ডিজাইন। বরাবরই মিলি দত্তের এটা একটা প্রিয় কাজ, আসলে শখ। এই শখের জন্য এ বাড়িতে সকলেরই প্রয়োজনের চেয়ে বেশি একাধিক সোয়েটার আছে। কিরে সোমনাথ, কোথা থেকে এলি? উফ, অনেক ঘুরে টুরে। শোনো ছোটদি, ব্যাপারটা হোপলেস। মিলি দত্ত যেন আরও একটু কুঁকড়ে গিয়ে বলে, কীরকম? এই বাড়িটার দরুন এখনও অনেক আউটস্ট্যান্ডিং লোন রয়ে গেছে। অফিসেও বিস্তর লায়াবিলিটিস। 3টে প্রজেক্ট মার খেয়ে গেছে। পাওনাদার ঘুরে ঘুরে যাচ্ছে। অফিসের ভাড়া 4 মাস বাকি। তুমি কি জানো যে জামাইবাবু অফিসের জন্য একটা কম্পিউটার কিনেছিল? কিছু তো বলতো না আমাকে। লোকটা কীভাবে টাকা উড়িয়েছিল ভাবো একবার। কোনো মানে হয় মাত্র কয়েক লাখ টাকা টার্ন ওভারের জন্য একটা কম্পিউটার কেনার? মিলি দত্ত শুধু উলবনা থামিয়ে সামনের দিকে চেয়ে রইল। সেই চেয়ে থাকার কোনো অর্থ নেই। সোমনাথ দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলে, কোনো মানে হয় না, একদম মানে হয় না। এখন আমরা কি করব? দেনা মেটাতে হলে মিনিমাম 3-4 লাখ টাকা এখনই দরকার। এছাড়া তো পথ নেই। তার মানে বাড়িটা বিক্রি করতেই হবে? তোমার যা গয়না আছে তা দিয়ে তো হবে না। বাড়ি বিক্রি ছাড়া আর তো কোনো পথ দেখছি না। সে তো বুঝতেই পারছি, কিন্তু 3টে বাচ্চা নিয়ে আমি কোথায় গিয়ে উঠবো বলতো? সংসারই বা চলবে কী করে? উঠবার ভাবনা কি, আপাতত আমাদের কাছে, তারপর দেখা যাবে ধীরে সুস্থে। মিলি মাথা নাড়ল। ছেলে মেয়েদের তুই চিনিস না, ওরা কোথাও যাবে না। কারো ডিপেন্ডেন্ট হওয়া ওদের ধাতে নেই। বাপের স্বভাব পেয়েছে, ও আইডিয়া ছাড়তে হবে। তাহলে কি করবে? তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো তো? মিলি নিষ্ফল উল আর কাঁটায় ভুল ঘর তুলতে লাগলো আনমনে। ভ্রু কোঁচকানো, খুব স্তিমিত গলায় বলল, খুব পারছি। আমি এখন অগাধ জলে, এই তো। বলতে গেলে তাই। এবারই বিক্রি করে কত টাকা পাওয়া যাবে? ইট ডিপেন্ডস। 10 থেকে 15 লাখ হয়তো। তার থেকে দেনা শোধ করলে কত থাকবে আমার হাতে? খুব খারাপ নয়। যা থাকবে হিসেব করে চললে তোমার চলে যাবে। ঠিকমতো ইনভেস্ট করতে পারলে ভালোই চলবে, তবে এতটা ভালো নয়। এছাড়া আর কোনো রাস্তা নেই? তোমার আর অ্যাসেট কোথায় ছোটদি? কী দিয়ে দেনা শোধ করবে? শুধু বাড়িটার কথাই বলছি, কেননা বাড়িটা তোমার নামে। জামাইবাবুর নামে হলে সাকসেশন সার্টিফিকেট বের করতে জান বেরিয়ে যেত, আরও গাড্ডায় পড়ে যেতে। তোমার ভাগ্য ভালো, জামাইবাবু বাড়িটা তোমার নামে করেছিল। দি অনলি ক্লেভার থিং হি এভার ডিড। মিলি দত্ত হঠাৎ ভাইয়ের দিকে সোজা এবং কঠিন চোখে চেয়ে যেন ঝলসে উঠল। দেনা তো ওর, আমার তো নয়। কিন্তু বাড়িটা আমার। আমি যদি ওর দেনা শোধ করতে না চাই? সোমনাথ এবার একটু হাসল। স্বামী স্ত্রীর অ্যাসেট আলাদা বলেই কি আর পার পাওয়া যায়? ওটা হয় না। তবু আমি উকিল নিয়ে আসবো, কথা বলে দেখো। দেনা যদি শোধ করতে না চাও তাহলেও বিপদ আছে। জামাইবাবু চড়া সুদেই লোন নিয়েছিল। যত দেরি করবে তত সুদ বাড়বে। আমার ধারণা ক্রিমিনাল কেস করলে আদালত এবারই ক্রোক করবে। পাওনাদাররা খুব সহজ পাত্র তো নয়। তারা কারা তা জানিস? সোমনাথ মাথা নেড়ে বলল, সব জানি না। একটা হাউজিং লোন সোসাইটি আছে, ব্যাংক আছে। মিলি দত্ত সোয়েটারে ভুল ঘর তুলে যেতে যেতেই বলে, আমাকে আর কয়েকটা দিন ভাববার সময় দে। মনে হচ্ছে বাড়িটা বিক্রিই করতে হবে। কত কষ্ট করে করেছিল বাড়িটা। এটা গেলে আমাদের আর কিছুই থাকবে না। শোনো ছোটদি, আমাকে ভিলেন বলে ভাবছো তো? একটা মধ্যবিত্ত পরিবারের কাছে নিজের বাড়ি কীরকম সেন্টিমেন্টের জিনিস তা কিন্তু আমি জানি। অন্য কোনো পথ খোলা নেই বলে বিক্রির কথা বলছি।
ভিলেনের মতো শোনালেও আসলে আমি যা বলছি তা প্র্যাকটিক্যাল। তোমার বাড়ি তুমি বিক্রি করবে কিনা ভেবে দেখো ভালো করে। সময় যত খুশি নাও, কিন্তু সেটা যেন লিমিট ছাড়িয়ে না যায়। মিলি দত্ত কাঁটা আর উল রেখে দুহাতে মুখ চাপা দিয়ে থাকে কিছুক্ষণ, তারপর যেন আরও গুটিসুটি মেরে ছোট হয়ে গিয়ে বলে, ছেলে মেয়েদের বলি, ওদেরও তো একটা মতামত আছে। ওদের মত একটাই হবে, ওরা এ বাড়ি বিক্রি করা পছন্দ করবে না। যাকগে, তবু ওদের বলো, একজন ভালো উকিল ডেকে কথা বলো। তুই রাগ করছিস না তো? সোমনাথ হাসলো। না ছোটদি, রাগ করছি না। তোমার সেন্টিমেন্ট আমি বুঝতে পারি, শুধু ডিসিশনটা তাড়াতাড়ি নিতে বলছি। সেদিন বিকেলেও ঝড় জল সমানে চলল। ফোন ডেড, লোডশেডিং। মিলি দত্ত পাশের মুখার্জি বাড়ি থেকে একটা ফোন করলো বিপ্লব দত্তর ঘনিষ্ঠ বন্ধু তরণী সেনকে। অনেক দিন আগে তরণী বিপ্লবের বিজনেস প্ল্যানিং করে দিয়েছিল। তরণী এখন খুব নামজাদা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবং অডিটর, প্রায় হিল্লি দিল্লি করে বেড়ায়। মিলির কাছে সব শুনে বলল, হ্যাঁ মিলি, এসব ক্ষেত্রে অ্যাসেট রেখে লাভ নেই। বিপ্লবটা যে আপনাদের ডুবিয়ে দিয়ে গেছে তা আমি কিছুটা আন্দাজ করতে পারি। করুণ গলায় মিলি বলে, অ্যাসেট বলতে তো শুধুই বাড়িখানা, আর কিছুই তো আমাদের নেই। তরুণী সান্ত্বনার গলায় বলে, বুঝতে পারছি, তবে সল্ট লেকে দোতলা বাড়ি ভালো দাম পাবেন। সে টাকায় অন্য কোথাও একটা ছোটোখাটো ফ্ল্যাট হয়ে গিয়েও হাতে বেশ কিছু টাকা থাকবে। চান তো আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। মিলি বুঝলো ওই সিদ্ধান্তই একমাত্র খোলা পথ, বাড়ি বিক্রি করা। রাতে খাওয়ার পর বসবার ঘরে ছেলেমেয়েদের মুখোমুখি হলো মিলি। শোনো, তোমাদের বাবার অনেক ধার দেনা রয়েছে, আমাদের হাতেও ক্যাশ টাকা বিশেষ নেই, সবাই বলছে বাড়ি বিক্রি করে দিতে। শুনে কেউ চমকালো না। মনে হয় ওরা আড়াল থেকে কিছু আঁচ আগেই করেছে, তবে মুখগুলো খুব গম্ভীর আর থমথমে দেখালো। সঞ্চারীর চোখে টলটল করছে জল। তিনজনের মধ্যে ওই সবচেয়ে নরম। মিলির চোখে জল নেই বটে, কিন্তু তারও কান্না পাথর হয়ে আছে বুকের মধ্যে। শুকনো গলায় মিলি বলল, তোমাদের আগে থেকেই জানিয়ে রাখলাম, কষ্টের জন্য তৈরি হও। হঠাৎ তিথি বলল, বাবা এই বাড়িতেই মারা গেছে। মিলি অবাক হয়ে বলে, তাতে কি হলো? তিথি হঠাৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে যেন জেগে উঠে বলে, কিছু নয়, জাস্ট সেন্টিমেন্ট। মিলি অনুত্তেজিত গলায় বলে, আমাদের সেন্টিমেন্ট আর মানায় না। খুবই খারাপ অবস্থায় আমাদের রেখে গেছেন তোমাদের বাবা। এ বাড়ি ছাড়তেও আমার যে কত কষ্ট হবে তা তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু উপায় কিছু নেই। বিপ্লব দত্তের 3 ছেলে মেয়ে কেমন যেন ঘাড় শক্ত করে কাঠ হয়ে গোঁজ হয়ে বসে রইল। কেউ কিছু বলল না, কিন্তু বোঝা যাচ্ছিল প্রস্তাবটা তাদের মনঃপূত নয়। মিলির ভেতরটা টনটন করছিল অনেকক্ষণ। ছেলে মেয়েদের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ পিতৃহারা এই 3 অসহায় শিশুর জন্য এবং কে জানে আর কোন কারণে তার 2 চোখ ফেটে জল এলো। বাড়ি, বাড়ি মানে কি শুধু ইট কাঠ পাথর? বাড়ি মানে সকলে মিলেমিশে একাকার হয়ে থাকা নয়? এ বাড়ি কবেই তাদের আত্মীয় হয়ে গেছে। সঞ্চারী, বুক্কা, তিথি, বিপ্লব যেমন অনেকটা, তেমনি। মিলি কাঁদতে লাগলো। নিঃশব্দে উঠে চলে গেল 3 ছেলে মেয়ে, তার অদ্ভুত অনাত্মীয় সন্তানেরা। তখন গল্পটি শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং ভবিষ্যতে এইরকম আরও অসাধারণ গল্প শুনবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।